প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। রেশন নিয়ে সমস্যা সমাধানে হেল্পলাইন নম্বর চালু করছে খাদ্য দপ্তর। ভারতীয় রেলের চাকরিতে সুবর্ণ সুযোগ, বিপুল শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। তৃণমূলের প্রবল আপত্তি উড়িয়ে বাংলায় কার্যকর হওয়ার পথে এসআইআর, দিল্লিতে জরুরি বৈঠকে কমিশন। 21-এর ভুল 26-এ আর নয়, মমতাকে ব্যক্তিগত আক্রমণে সতর্ক বিজেপি। ইঞ্জিনে হঠাৎ ধোঁয়া, তারপর দাও দাও করে আগুন, দ্বিতীয় হুগলি সেতুতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত আস্ত একটা বাস। শরতের শেষে সপ্তাহের মাঝে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? আসছি বিস্তারিত খবরে। রেশন নিয়ে সমস্যার সমাধানে হেল্পলাইন নম্বর চালু করছে খাদ্য দপ্তর। রেশন সংক্রান্ত যে কোনো সমস্যা দ্রুত ও স্বচ্ছ সমাধান করতে এবার বিশেষ ব্যবস্থা নিচ্ছে খাদ্য দপ্তর। চালু করা হচ্ছে কেন্দ্রীভূত কল সেন্টার। দপ্তর সূত্রে খবর, রেশন পরিষেবার সঙ্গে যুক্ত নাগরিকরা কোনো অভিযোগ জানালে তার সমাধান কতটা কিভাবে হচ্ছে তা এখন থেকে সহজেই জানতে পারবেন। জানা গিয়েছে, প্রতিটি অভিযোগের জন্য পৃথক টিকিট নম্বর দেওয়া হবে, ফলে অভিযোগকারীরা সহজেই পরবর্তী আপডেট জানতে পারবেন। পাশাপাশি একই সমস্যার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য প্রশাসনিক স্তরে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগের তথ্য বিশ্লেষণ করে নিয়মিত রিপোর্ট তৈরি করা হবে। এর ফলে কোনো সমস্যার সমাধানে প্রশাসনিক ঘাটতি দূর করা আরও সহজ হবে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা। রাজ্য জুড়ে রেশন পরিষেবা ও ধান ক্রয় সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিকে আরও স্বচ্ছ, সহজ ও নাগরিক বান্ধব করতেই খাদ্য দপ্তর একাধিক পদক্ষেপ করছে বলে জানা গিয়েছে। এই ব্যবস্থার আওতায় কেন্দ্রীয় কল সেন্টারের পাশাপাশি রাখা হচ্ছে একটি হেল্প ডেস্কও। কেন্দ্রীভূত কল সেন্টারটি সপ্তাহে 7 দিন সকাল থেকে রাত পর্যন্ত টানা 12 ঘন্টা কাজ করবে। আমজনতার সুবিধার জন্য বাংলা, ইংরেজি ও হিন্দি 3 ভাষাতেই তথ্য অভিযোগ সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে। হেল্পলাইন নাম্বারগুলি হল 1967 1445 এবং 1800345505। SMS, হোয়াটসঅ্যাপে, মেল বা অনলাইন পোর্টালের মাধ্যমে অভিযোগ জানাতে পারবে রাজ্যের মানুষ। শুধুমাত্র রেশন পরিষেবায় যুক্ত নাগরিকরাই নন, ধার বিক্রয়কারী কৃষকরাও সরাসরি খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নিজেদের অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন। ভারতীয় রেলের চাকরিতে সুবর্ণ সুযোগ, বিপুল শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর। এবার কেন্দ্রীয় সরকারিতে মিলবে দুর্দান্ত সুযোগ। উৎসবের মরশুমে চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। ভারতীয় রেলের এনটিপিসি বিভাগে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল। রেলের তরফে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে যে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত তথ্য থেকে জানা গিয়েছে যে ভারতীয় রেলের টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি করতে হবে। এছাড়াও যারা জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য আবেদন করবেন তাদের কম্পিউটারে দক্ষতা থাকার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষায় স্বাবলম্বী হওয়া জরুরি। এছাড়াও আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে এবং মোট শূন্য পদের সংখ্যা 5810টি। এছাড়াও আগ্রহী প্রার্থীদের আবেদন ফি লাগবে 500 টাকা। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ফি বাবদ ছাড় রয়েছে, তাদের জন্য 250 টাকা আবেদন ফি। বিজ্ঞপ্তি থেকে প্রকাশিত তথ্য থেকে আরও জানা গিয়েছে যে নিযুক্তরা কলকাতা, মালদা সহ দেশের যে কোনো রাজ্যের পোস্টিং পাবেন। আবেদনের শেষ তারিখ 20 নভেম্বর এবং 21শে অক্টোবর থেকে আবেদন জানানোর জন্য অনলাইনে পোর্টাল চালু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীদের রেলের অনলাইন রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। এছাড়াও আবেদনের কোনো ভুল থাকলে তার জন্য ত্রুটি সংশোধনের ক্ষেত্রে 23শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত মিলবে এবং বিস্তারিত তথ্যের জন্য মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে। বিহারে এসআইআর শেষ হতেই ভোটে নিঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে রাজনৈতিক মহলে জল্পনা, বাংলাতেও কি একই
পথ অনুসরণ করবে কমিশন? অর্থাৎ এসআইআর সম্পূর্ণ হওয়ার পরে কি ঘোষণা হবে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতির আঙিনায়। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, রাজধানী দিল্লিতে দুদিন ব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার ও বৃহস্পতিবার। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, এই বৈঠকে রাজ্যে চলমান ভোটার তালিকা সংশোধন ও আসন্ন নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি নিয়েও বিস্তারিত আলোচনা হবে। বুধ ও বৃহস্পতিবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠক শেষ হওয়ার পরই বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধন সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। বিহারে ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, যেখানে চলতি বছরে বিধানসভা নির্বাচন। কমিশন জানিয়ে দিয়েছে, আগামী বছরের নির্বাচনের নিরিখে যেসব রাজ্যে ভোটের প্রস্তুতি শুরু হয়েছে সেখানে এখন অগ্রাধিকার দেওয়া হবে এসআইআর প্রক্রিয়াকে। গত সপ্তাহে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, 2002 সালের এসআইআর অনুযায়ী যেসব ভোটারের নাম সেই সময় তালিকায় ছিল তাদের ভোটাধিকার স্বয়ংক্রিয়ভাবে বৈধ হিসাবে গণ্য করা হবে। তবে যেসব বর্তমান ভোটারের নাম 2002 সালের তালিকায় নেই তাদের নাগরিকত্ব প্রমাণের জন্য কমিশন নির্ধারিত নথি জমা দিতে হবে। উল্লেখ্য, তৃণমূলের কংগ্রেস সরকারের প্রবল আপত্তির মধ্যেই পশ্চিমবঙ্গকে কার্যকর হতে চলেছে এসআইআর। 21-এর ভুল 26-এ আর নয়, মমতাকে ব্যক্তিগত আক্রমণে সতর্ক বিজেপি। ভুল থেকে শিক্ষা নিয়ে এগোতে চায় বিজেপি। 26-এর ভোটের রাজনৈতিক প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণে সতর্ক থাকতে চাইছে গেরুয়া শিবির। 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলকে নিশানা করতে গিয়ে বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লাগাম ছাড়া আক্রমণ করেছিলেন বিজেপি নেতারা, যা ভালোভাবে নেয়নি বাংলার মানুষ। ভোট বাক্সেই জবাব পেয়েছিল বিজেপি। তাই পুরনো অভিজ্ঞতাকে মনে রাখতে চাইছে পদ্ম। আগামী 26-এর নির্বাচনে তৃণমূলকে রাজনৈতিকভাবে আক্রমণ শানাতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে ব্যক্তি আক্রমণ আর নয়, এই বিষয়ে দলের নেতাদের শীর্ষস্তর থেকে সতর্ক থাকতে বলা হয়েছে। গেরুয়া শিবির সূত্রে এমনই খবর। বাঙালি নির্যাতন ইস্যু থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যে একাধিক ঘটনার নেতিবাচক আঁচ বাংলায় পড়ছে। ফলে নির্বাচনী প্রচার করতে গিয়ে সব বিষয় পাল্টা জবাব কি দেওয়া হবে তা নিয়ে দলের নেতাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তাই দলের প্রচারে নির্দিষ্ট ইস্যু ভিত্তিক ইগনোরের জন্য শীর্ষ নেতৃত্বের তরফে বলে দেওয়া হয়েছে সূত্রের খবর। এদিকে 26-এর বিধানসভা নির্বাচনের আগে সিএএ নিয়ে মাঠে নামছে বঙ্গ বিজেপি ও আরএসএস যৌথভাবে। কদিন আগে এই সমন্বয় বৈঠকে এটা ঠিক করা হয়েছিল। আর আজ আরএসএস ও বিজেপি কলকাতায় জরুরি বৈঠকে বলছে এই সিএএ নিয়ে। সিএএ কার্যকর হলেও তার লক্ষ্য পূরণ কবে হবে তার কোনো ঠিক নেই। ইঞ্জিনে হঠাৎ ধোঁয়া, তারপর দাউ দাউ করে আগুন। বুধবার সকালেই হঠাৎ চাঞ্চল্য দ্বিতীয় হুগলি সেতুতে। ব্যস্ত সময় এক চলন্ত বাসে আচমকা আগুন লেগে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যায় গোটা যানটি। চারিদিকে ধোঁয়ায় কুণ্ডুলি ছড়িয়ে পড়ে, থমকে যায় সেতুর যান চলাচল। সৌভাগ্যবশত এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দমকল সূত্রে জানা গিয়েছে, সকাল 7টা নাগাদ ওই বাসটি সেতুর মাঝামাঝি পৌঁছানোর পরই হঠাৎ ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই পুরো বাসটিতে আগুন ধরে যায়। আতঙ্কে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণ বাঁচান। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে কয়েক মিনিটের মধ্যেই যানটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একাধিক ইঞ্জিন। প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনার জেরে সকালবেলার ব্যস্ত সময়ে দ্বিতীয় হুগলি সেতুতে যানজট তৈরি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়। দমকল আধিকারিকরা জানিয়েছেন, বাসটির বৈদ্যুতিক সংযোগ বা রক্ষণাবেক্ষণে ত্রুটি থাকলে তা খতিয়ে দেখা হবে। শরতের শেষে সপ্তাহের মাঝে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? শরতের এই মনোরম সময়ে বাংলার আকাশ যেন একটু অস্থির হয়ে উঠছে। দুর্গাপুজোর উৎসবের পর শহরগুলিতে এখনো পুজোর রং মিলেমিশে আছে, কিন্তু আজকের আবহাওয়া যেন সেই উল্লাসের মাঝখানে একটু গরমের ছোঁয়া এনে দিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আজ উত্তর ও দক্ষিণবঙ্গে সাধারণ পরিষ্কার থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি রয়েছে বলে সতর্ক করা হয়েছে, যাতে বাইরে বেরোনোর সময় লোকজন একটু সতর্কতা অবলম্বন করেন। বর্ষার পর এই
শরৎকালে হালকা বৃষ্টির সম্ভাবনা যেন একটু আশার আলো জ্বালিয়ে দিয়েছে, কিন্তু বড় করে কোনো ঝড় জলের ভয় নেই। আইএমডির কলকাতা অফিস থেকে জারি করা সাপ্তাহিক পূর্বাভাসে বলা হয়েছে, উভয় অঞ্চলে সামগ্রিক বৃষ্টিপাত স্বাভাবিকের নিচে থাকবে, তবে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে যেমন পূর্ব মেদিনীপুর, সদর 24 পরগনা বা হাওড়ায় 1 বা 2 দিন হালকা বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও সকালের দিকে কিছু মেঘ জমতে পারে, যা দুপুরের গরমকে একটু নরম করবে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2 থেকে 3 ডিগ্রি বেশি হতে পারে। কলকাতায় এটি 33 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘুরবে বলে অনুমান করা হচ্ছে। সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 24 ডিগ্রির আশেপাশে, যা রাতের দিকে একটু আরাম দেবে। আর্দ্রতার মাত্রা 60 থেকে 70% মধ্যে থাকবে, যা গরমের সঙ্গে একটু অস্বস্তি তৈরি করতে পারে। কোনো বিশেষ সতর্কতা জারি করা হয়নি, তবে উপকূলীয় এলাকায় মাঝে মাঝে হাওয়ার গতি 20 থেকে 30 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। উত্তরবঙ্গের কথা বললে সেখানকার আবহাওয়া যেন একটু ভিন্ন ছোঁয়া নিয়ে এসেছে। সুবর্ণরেখা এবং তিস্তা তীরবর্তী জেলাগুলি যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা কোচবিহারের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইএমডি জানিয়েছে, উত্তর অঞ্চলের কয়েকটি জায়গায় 1 বা 2 দিন হালকা বজ্রসহ বৃষ্টি হতে পারে, যা পাহাড়ি এলাকায় সকালে কুয়াশা বাড়িয়ে দিতে পারে। তাপমাত্রা এখানেও স্বাভাবিকের উপরে, সর্বোচ্চ 28 থেকে 31 ডিগ্রি আর সর্বনিম্ন 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস।